বা কাজ করার সুযোগ রাজ্য সরকার বা পুলিশ দিচ্ছেন না, তাই আজকে এই অবস্থা হচ্ছে। শুধু আজকে আপনি বললেন যে প্রধানমন্ত্রীর কাছে একটা নাগরিক হিসেবে আবেদন করব, যারাই আওয়ামী লীগের সমর্থক ধর্ম জেলে বা প্রাণ বাঁচাতে ভারতে এসেছে তাদের যেন জেলে না রাখা হয়, তাদের যেন শরণার্থী হিসেবে অতিথি হিসেবে রাখা হয়। আইনটা তো স্টেট গভর্নমেন্টগুলো, বিজেপি রুল স্টেটে সমস্যা হচ্ছে না। সমস্যাটা হচ্ছে নন বিজেপি রুল স্টেটের, বিশেষ করে পশ্চিমবঙ্গ। আপনারা এই 3-4 সপ্তাহ আগে দেখেছেন 85 বছরের বৃদ্ধা মা, তাকে 2 মাসের জেল দিয়েছে রায়গঞ্জ মহকুমা আদালত। তার অপরাধ হচ্ছে তিনি হিন্দু প্রাণ বাঁচানোর জন্য তিনি এবং তার পরিবারের আরও 2-3 জন এখানে যেখানে ফেন্সিং নেই সেখান দিয়ে ভারতে ঢুকে পড়েছে। তাকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করেছে এবং সেই মাকে আইন অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী 2 বছরের পানিশমেন্ট হওয়ার কথা, জাজ তার বয়স দেখে 2 মাসের জেল দিয়েছে। আমি তো উদাহরণ দিয়ে বলছি। আমি এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার তো শুনবে না আমাদের কথা। আমি রাজ্যপালের ভাষণের উপরও যদিও বলার সুযোগ খুব কম, কারণ স্পিকার হস্তক্ষেপ করে কি বলবে আমি আগেই বলে দিতে পারি। বলবে এটা অন্য রাষ্ট্রের বিষয়, এটা এখানে বিধানসভায় আলোচনা হওয়ার বিষয় না। অতএব এটা তো আমাদের ভাবতে হবে। কালিয়াগঞ্জে 6 জন, রানাঘাটে 51 জন, হাঁসখালি সহ বগুলা সহ, খড়দা থেকে গোপালগঞ্জের আওয়ামী লীগের, ছাত্রলীগের 6 জনকে গ্রেপ্তার করেছে খড়দা পুলিশ। কার্যত সকলের তো একবার এই দেশে এসে অন্য দেশ ঘুরে আবার আসার সেই আর্থিক ক্ষমতা নেই। তাই আমার বক্তব্য, বিশেষ করে হিন্দু, বুদ্ধিস্ট বা অন্য যারা মাইনরিটিস আছে, বাংলাদেশের মাইনরিটিস, তাদের ক্ষেত্রে আবার রাজনৈতিক কারণ হিসেবে আওয়ামী লীগের যারা পরিচিত লোক তাদেরকে রাজনৈতিক শেল্টার দেওয়া উচিত। কারণ এরা কেউ রোহিঙ্গা মুসলমান বা 7 শেখেদের মতো উগ্রমন্ত্রী বা জঙ্গিবাদ নেই। অন্যদিকে এই রাজ্যের সরকার 596 কিলোমিটার জমি বিএসএফকে, আমরা চিৎকার চেঁচামেচি করার পরে, আপনাদের একাধিক টক শো হওয়ার পরে, লাস্ট 3টে ক্যাবিনেট মিটিং খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠেন একটা বাক্য আছে না, রাজ্য সরকার দেখবেন এখন বিএসএফকে জমি আমরা আওয়াজটা তোলার জন্য, আপনারা আওয়াজটা তোলার জন্য। কিন্তু সেক্ষেত্রে যে রাজ্যে রোহিঙ্গা মুসলিমদেরকে ঢোকানো হয়, গ্রেপ্তার করা হয় না, জাভেদ মুন্সি, 7 শেখের মতো আনসারুল বাংলার জঙ্গিদেরকে বাইরের রাজ্যের পুলিশ এসে গ্রেপ্তার করে, সেই রাজ্যে রাজনৈতিক কর্মী প্রাণের বাঁচানোর জন্য চলে এসে তাকে গ্রেপ্তার হতে হয়, হিন্দু পরিবার ধর্ম বাঁচানোর জন্য এই রাজ্যে চলে এসে গ্রেপ্তার হতে হচ্ছে। এই বিষয়ে আমি বলেছি যে সকলের উচিত, এখানে এক্স অ্যাম্বাসেডর ছিলেন, উনি বড় সোশ্যাল অর্গানাইজেশন, এনজিও চালান, এশিয়া জুড়ে তার অর্গানাইজেশন আছে, বিনা ম্যাডাম, শ্রীমতী বিনা সিকরি, আমি তার প্রেজেন্সেই বলেছি এটা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা উচিত দেশের সরকার এবং রাজ্যের সরকার। 6 মাস যদি বিশ্ব পরিবার একজোট হয়ে কূটনৈতিক বা অর্থনৈতিক বা 1971-এর মতো চাপ না দেয়, সেক্ষেত্রে পাকিস্তানে ফেরত চলে যেতে পারে বাংলাদেশ। কার্যত পাকিস্তানি চালাচ্ছে। পাকিস্তানের রাষ্ট্রদূত ওখানে কোনোদিন অফিসে থাকছেন না, তিনি গোটা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন। এবং বাংলাদেশে এখন যে মৌলবাদী সরকার চলছে, এখানে বিএনপির কোনো রোল নেই, আওয়ামী লীগের কথা তো ছাড়ব, এখানে জাতীয় পার্টিরও কোনো রোল নেই, তাদেরও কার্যত জেলে ঢুকিয়ে দিয়েছে। এখানে জামাতের লোকরা চালাচ্ছে, যারা 71-এ পাকিস্তানের সমর্থক ছিল। আর জামাতের দলীয় কার্যালয়ে পাকিস্তানের রাষ্ট্রদূত প্রতিদিনই আসছে, সব ব্যাপারে ইন্টারফেয়ার করছে। তাই আমার বক্তব্য যে আগামী কয়েক মাসের মধ্যে যদি ওরাও তো খুব পরিকল্পিতভাবে সনাতনী হিন্দুদের শূন্য করতে চাইছে, আর মুক্তিযুদ্ধের যারা ধারক বাহক বা সমর্থক
তাদেরকেও আর্মি থেকে বাদ দিচ্ছে, পুলিশ থেকে বাদ দিচ্ছে, বর্ডার গার্ড থেকে বাদ দিচ্ছে, শিক্ষা দপ্তর থেকে বাদ দিচ্ছে, সরকারি দপ্তর থেকে বাদ দিচ্ছে, বিভিন্ন কমিটি থেকে বাদ দিচ্ছে, এমনকি বিভিন্ন যে ভাস্কর্য আছে, মূর্তি আছে, স্মৃতিচিহ্ন আছে, সব মুছে ফেলছে। শুধু বঙ্গবন্ধু মুজিবুর রহমান নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো মূর্তি এই মুহূর্তে বাংলাদেশে নেই। এই মুহূর্তে বাংলাদেশে কিচ্ছু নেই। চট্টগ্রামে গান্ধীজি গেছিলেন, তার স্মারক ধ্বংস করে দেওয়া হয়েছে। যে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী হিসেবে তার ভূমিকা ছিল, অস্বীকার করতে পারবেন না কেন? সেই ইন্দিরা গান্ধীর নামে লাইব্রেরিটাও ভেঙে দেওয়া হয়েছে, ইন্দিরা গান্ধীর নাম মূর্তি করা হয়েছে। এই যে শক্তি, এই তো ভয়ঙ্কর শক্তি। এই শক্তিকে যদি ইমিডিয়েট রুখতে না পারেন, আগামী দিনে একদম নিচ থেকে উপর পর্যন্ত, মানে একদম ওখানকার যা বলে ওয়ার্ড বলে নিচের তলাকে, ওয়ার্ড থেকে একদম সংসদ পর্যন্ত সর্বত্র পাকিস্তানিদের হাতে চলে যাবে। এবং ওয়ান ফাইন মর্নিং হয়তো বাংলাদেশের পার্লামেন্ট ঘোষণা করবে যে আমরা আমাদের, ওরা এমনিতেই বলছে 71 বলে কিছু নেই, বলবে বিভাজনটা ভুল ছিল, আমরা সংযুক্তিকরণ চাইলাম। সেই আশঙ্কা থেকে, এবং তার যে লজিক আছে, যুক্তি দিয়ে আমি কথা বলছি। বিভিন্ন সাংগঠনিক জেলায় যে মণ্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে, একাধিক জেলায় এর আগে আমরা দেখেছি যে মণ্ডল সভাপতি। আমি তো এটাতে থাকি না, বিরোধী দলনেতার কাজ তো এটা নয়, আমাকে এটাতে জড়াবেন না, এটাতে একদম জড়াবেন না। অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক। কেউ তো ইচ্ছা করে করে না এসব জিনিস। এতে বোথ সাইডেরই ইয়ে আছে, যেরকম রেলওয়ে কর্তৃপক্ষের অ্যাসেসমেন্টে ভুল ছিল কোথাও? না, আমি তো বলবো সবারই আছে। আমাদেরও তো যারা কমন প্যাসেঞ্জার, তারাও তো সব জায়গায় নিয়ম নীতি মানছি না। তার মানে আমি যারা স্ট্যাম্প প্যাড হয়ে গেছি, ইচ্ছা করে সুইসাইড করছে, কথা আমি বলছি না। আমার সিম্প্যাথি আছে, কিন্তু বোথ সাইডেরই সতর্ক হওয়া উচিত ছিল। যেমন যে প্ল্যাটফর্মে আমার যাওয়ার কথা নয়, হুড়ুহুড়ি করে আরবি দিয়ে বা এফওবি দিয়ে উঠতে যাওয়াটাও যেমন আমাদের পার্টে আরও কনসাস হওয়া উচিত, তেমনি এই সব জায়গা থেকে রাশ হচ্ছে প্রয়াগমুখী। যেমন রাস্তার অ্যারেঞ্জমেন্ট করেছে, যখন ওভার ক্রাউড হয়ে যাচ্ছে তখন 300 কিলোমিটার আগে গাড়িগুলোকে ফিরিয়ে দিচ্ছে মাইকিং করে। এটা একটা ইনসিডেন্ট হওয়ার পর থেকে অনেক সতর্ক উত্তরপ্রদেশ পুলিশ, বিহার পুলিশ, ওদিকে দিল্লি পুলিশ বা হরিয়ানা পুলিশ, যা যেখান থেকে মানে লোকজন যাচ্ছে 200-250 কিলোমিটার রেডিয়াসে ওরা একটা আগে থেকেই লোকজনের করছে। বহু জায়গায় আমি পুলিশকে দেখেছি, খাবার দিচ্ছেন, জল দিচ্ছেন, তারপরে বলছেন এরপরে গেলে ফেঁসে যাবেন, আর গাড়ি ব্যাক করতে পারবেন না, এইখান থেকে ঘুরিয়ে নিন। এই অ্যারেঞ্জমেন্টগুলো অনেকটাই ওই ইনসিডেন্টের পরে ঘটেছে। তা রেলেরও সমানভাবে সড়কে যেটা হয়েছে, সেটা যদি রেলের থাকতো তাহলে এই ইনসিডেন্ট হতো না। দুটো পার্টেই কিছু তো ত্রুটি আছে, প্যাসেঞ্জার পার্টেও ত্রুটি আছে, আবার অ্যারেঞ্জমেন্ট পার্টেও যারা সেফটি সিকিউরিটির দায়িত্বে থাকেন তাদের পার্টেও আরও সিরিয়াস হওয়া উচিত ছিল। এটা তো বাস্তব, এটা নিয়ে তো পলিটিক্সের কোনো জায়গা নেই। আর সব বিষয়ে পলিটিক্স করা উচিত না। পশ্চিমবঙ্গ তো বাস, করিমপুর থেকে বাস যাচ্ছিল, দৌলতাবাদে পড়েছে। মুখ্যমন্ত্রী গেলেন, আমি পরিবহন মন্ত্রী ছিল, আমাকে ডেকে নিয়ে গেল। পরিবহন সচিব আলাপনবাবু ছিলেন, ওখানে ডিএ মুলগানাথন ছিলেন, সবাই রেস্কিউ। তাহলে কি বাসটা কি সরকার ফেলে দিচ্ছে কোথায়? এগুলোতে রাজনীতি করা উচিত না, একে অপরকে দোষও দেওয়া উচিত না। তবে এক একটা ঘটনা থেকে আবার শিক্ষা নেয়। প্রত্যেক দিনই তো ইনসিডেন্ট হচ্ছে। আমার এলাকায় তো আজকে এই আপনার যে ট্যাঙ্কি সাফ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে 2 জন মারা গেছে। সেফটি ট্যাঙ্ক। হ্যাঁ, সেফটি ট্যাঙ্ক। এরকম ইনসিডেন্ট তো এই রাজ্যেও তো ঘটছে। এইখানে তো কেএমডি এর এখানেই তো কদিন আগে 3 জন গরিব মানুষ মারা গেল। সে তো ভাইলেশন হয়েছে আপনার সুপ্রিম কোর্টের গাইডলাইন। ম্যানহোলে ঢোকা তো বারণ আছে। সেখানকার ঠিকাদার আলাউদ্দিনকে ঢুকিয়েছেন, কিন্তু ঠিকাদার যে সুপারভাইজ করেছে ইঞ্জিনিয়ার বিরুদ্ধে ব্যবস্থা হয়নি। অতএব এগুলো একে অপরকে দোষারোপ দেওয়ার জায়গা নেই। এক একটা ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রশাসন এবং জনগণ সকলেরই শেখা উচিত, শিখবে। ঘটনা দুঃখজনক, মর্মান্তিক, বেদনাদায়ক।